শুভ দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি পাবলিক টাইমসের নিয়মিত আয়োজন পাবলিক টকে। পাবলিক টকে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা জাতীয় সংসদ এবং সমসাময়িক প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। সে বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য আজকে যুক্ত হয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। চলুন আমরা আমাদের অতিথির কাছে চলে যাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। যে আপনার কাছে প্রথম যে বিষয়টি জানতে চাই সেটা হলো যে এই যে ২৪ পরবর্তী নতুন জাতীয় সংসদ অধিবেশন শুরু হলো। যদিও এই সংসদ কেমন হবে, কি সমাচার, সেটা আসলে এখনই বলার মতো নাই। তারপরেও মর্নিং শোজ দ্য ডে বলি আমরা। তো কেমন আপনি দেখলেন নতুন সংসদের প্রধান অধিবেশন কেমন হলো বলে মনে করেন আপনি? আপনাকে ধন্যবাদ। আপনার যারা দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি শুরুতে বললেন একটা গণঅভ্যুত্থানের রক্তের সিঁড়ি বেয়ে একটা নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনটা ছোটখাটো কতগুলো ভুল ত্রুটি, বিচ্যুতি এগুলো ছিল, কিন্তু বাংলাদেশের অন্য যে কোনো সময়ের তুলনায় অনেকটা সহিংসতা মুক্ত ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটের আগে এবং ভোটের পরে কিছু জায়গায় কতগুলো অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনা ঘটেছে, কিন্তু ভোটের দিন তুলনামূলকভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশ ছিল। এবারের সংসদ অতীতের কয়েকটা সংসদের সাথে আপনি একটা জায়গায় মিল পাবেন, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির যে প্রধান দুটো দল অথবা ধারা, একটা হচ্ছে আওয়ামী লীগপন্থী ধারা, একটা আওয়ামী লীগ বিপক্ষের ধারা। গত দেড় দশক আওয়ামী লীগ নানা কায়দায় ছলে বলে কৌশলে শক্তি প্রয়োগ করে, তার রাজনীতির নামে অপরাজনীতি প্রয়োগ করে সংসদ থেকে আওয়ামী রাজনীতির বিপরীতে যারা অবস্থান করেন তাদেরকে সংসদের বাইরে রেখে এককেন্দ্রিক একটা সংসদ তারা প্রতিষ্ঠা করেছিল এবং সেটিকে তারা কাজে লাগিয়েছে। এবারের নির্বাচনেও প্রেক্ষাপট যাই হোক না কেন, প্রো আওয়ামী লীগ পলিটিক্স যারা করে বলে আমাদের এখানে মানুষ মনে করে, তাদের অংশগ্রহণটা নেই। সম্ভবত সেটি আন্দালিব রহমান পার্থ এটিকে স্বস্তি প্রকাশ করে সংসদে বক্তৃতা করে এটা নিয়ে স্বস্তি প্রকাশ করেছে। আওয়ামী লীগ যেমনি ভাবে তার বিপরীত রাজনীতির যারা পার্লামেন্টে থাকতো না, এর ফলে তাদের পুরো পার্লামেন্টটা অবারিত ছিল তাদের জন্য, যেখানে তারা তাদের এমপিকে দিয়ে গান গাওয়াইতে পারত, নেত্রীর নামে নানা রকমের তোষামোদী, কবিতা, ছড়া ইত্যাদি আবৃত্তি করার এক ধরনের মশকরার জায়গায় পরিণত করেছিল। এবারও পার্লামেন্টটা এককেন্দ্রিক হয়ে গেছে, যেখান থেকে আপনি চাইলে, আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা যিনি, আমি একটা ফেসবুক স্ট্যাটাসে আমি লিখেছিলাম কয়েকদিন আগে, ওনার বাড়ি আমার বাড়ি একই জায়গায়। 1971 সালের এপ্রিল মাসে খুলনা শহরে খানে সবুর রোডে আনসার ক্যাম্পে 96 জন যুবককে নিয়ে রেজাকার বাহিনী গঠন করেছিলেন মাওলানা এ.কে.এম. ইউসুফ। তিনি স্বাধীনতার পর কখনো পার্লামেন্ট মেম্বার হননি, মন্ত্রী হননি, কোনো দায়িত্বে কখনোই ছিলেন না। তার নামেও শোক প্রস্তাব নেওয়া হয়েছে, কেউ প্রতিবাদ করতে পারে বা প্রতিবাদ করে। তারপরেও এর ভেতর থেকে আমি উদাহরণটা দিলাম, মমতাজ যেমনি ভাবে গান গাইতো শেখ হাসিনাকে তোয়াজ করে, কেউ প্রতিবাদ করতো না, কারণ সবাই ছিল এক ঘরানার। এবারের পরিস্থিতিটাও অনেকটা সেই রকম। আবার বিএনপির যারা প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাকালীন যারা ছিলেন সাথে, যেমন সাইফুর রহমান, বিএনপি যে কয়েকজন নেতাকে নিয়ে গর্ব করতে পারে তাদের মধ্যে সাইফুর রহমান একজন, কিন্তু সেই সাইফুর রহমানের নাম তার শোক প্রস্তাবে ছিল না। ইলিয়াস আলী, তিনি মারা গেছেন না জীবিত এটি নিশ্চিত নন, তারপরেও তার নামটি সেখানে উচ্চারিত হয়নি। রংপুরে জুলাই অভ্যুত্থানের সময়
যেদিন আবু জি সাইদ মারা যায় সেই একই দিনে চট্টগ্রামে হিমেল নামে ছাত্র দলের একজন নেতা পুলিশের গুলিতে মারা যান। আবু সাইদের নাম একাধিকবার উচ্চারিত হলেও হিমেলের নামটি উচ্চারিত হয়নি, যদিও হিমেলের দল বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে আছে। অর্থাৎ জি, রাজনৈতিক ইলিয়াস দলগুলোর, আলীর মানে ইলিয়াস আলীর স্ত্রীও তো পার্লামেন্ট সদস্য। আমি আমি ওই জায়গাটাই আসতাম আর কি। তো এই জায়গাগুলোতে অগোছালো অবস্থা অথবা গুরুত্বর জায়গাটা এগুলো আমরা মোটামুটি বুঝতে পারছি। আমরা এর ভেতর থেকে এবং এর বাইরেও পার্লামেন্টে যারা প্রধান বিরোধী দল হয়েছেন এবং পরবর্তীকালে বিরোধী জোট হিসাবে আমরা যাদেরকে চিনি, তারা কিন্তু জুলাই অভ্যুত্থানে একটা বড় স্টেক হোল্ডার ছিলেন। গত 15 বছর আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে এই বিএনপির সঙ্গে তারা একসাথে লড়াই করেছেন, কিন্তু নির্বাচনের আগে অর্থাৎ 5ই আগস্টের পর তাদের সেই ঐক্যটা, সেই সম্পর্কটা একটা তিক্ত জায়গায় চলে এসেছে। তারা পরস্পরকে রাজনৈতিকভাবে কোথাও কোথাও পেশি শক্তি দিয়ে দমন করার, ঘায়েল করার চেষ্টাটা করছেন। আপনি গত 1.5 বছর বিএনপি সম্পর্কে সবথেকে বেশি সমালোচনা যিনি করেছেন তাদের একজন হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনার পীর সাহেব। নির্বাচনের আগে তারা আবার জামাতের সঙ্গে তাদের যে অনৈক্যটা দেখা গেল, বিএনপিকে যে তারা সমালোচনাগুলো করত, এই সমালোচনা করত জামাতের আমির অথবা জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন এক মঞ্চের থেকে। আবার এখন তারা পরস্পরের বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করছে, আমি ফোকাস করতে চাইছি এই জায়গায় যে নির্বাচনের পরে এদের যে ইউনিটিটা ছিল, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, সেই ঐক্যটা ক্ষমতার প্রশ্নে বিভক্ত হয়ে গেল। এবং আওয়ামী লীগের সময় যেভাবে পরস্পরকে আওয়ামী লীগ ভার্সেস এন্টি আওয়ামী লীগ বাক যুদ্ধগুলো চলতো সোশ্যাল মিডিয়ায়, মেইন স্ট্রিম মিডিয়ায়, টক শোতে, এখন সেটা কিন্তু আবার ফিরে এসেছে। পার্লামেন্টে প্রথম দিন মোটামুটি যে প্রক্রিয়ায় আমাদের এখানে সংসদগুলো বসে এবং সংসদের কার্যক্রমগুলো পরিচালিত হয় সেগুলোকে ফলো করা হয়েছে, কিন্তু তারপরের যে অ্যাক্টিভিটি, সেখানে গিয়ে আমরা রাষ্ট্রপতি যখন ভাষণ দেবেন তখন বিরোধী দলের প্রতিবাদ, রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের এই প্রতিবাদটা কিন্তু প্রথম না। আমার স্পষ্ট মনে আছে 1986 সালে যখন নির্বাচনটি হয়েছিল, বিএনপি সহ 7 দলীয় জোট যে নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ করে। তাদের একটা বড় অভিযোগ ছিল এরশাদ প্রভাব খাটিয়ে নির্বাচনকে প্রভাবিত করেছে এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটকে তারা জোরপূর্বক অনেক আসনে হারিয়ে দিয়েছে। এই অভিযোগ তুলে যখন রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের উদ্বোধন করবেন, তার আগে আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট পার্লামেন্টের বাইরে, সংসদের বাইরে দক্ষিণ প্লাজায় সিঁড়ির উপরে তারা বিকল্প সংসদ বসিয়েছে। অর্থাৎ সংসদীয় গণতন্ত্রে প্রতিবাদ জানানোর নানা ফর্ম আছে। আমরা যেটা দেখেছি যে এবারের সংসদে প্লাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে, এগুলোকে আমি খুব বেশি সমালোচনার দৃষ্টিতে দেখি না, কারণ আপনি যে কোনো ভাবে প্রোটেস্টটা করতে পারেন। কিন্তু প্রথম দিন থেকেই যে ধরনের পারস্পরিক অবিশ্বাস, কাদা ছোড়াছুড়ি এবং হুমকি শুরু হয়েছে, এটা এই পার্লামেন্টকে কতদিন স্বস্তির সাথে কাজ করতে দিবে। যেহেতু আমি শুরুতে বললাম যে বিএনপির এক ধরনের অগোছালো অবস্থা আমার চোখে পড়েছে। বিএনপির নেতৃত্বের সিনিয়র একটি অংশ সরকারে জায়গা পায়নি। বিএনপির পক্ষে গত কয়েক বছর যারা বিভিন্ন মিডিয়াতে ভোকাল ছিলেন এবং ক্ষুরধার বক্তব্য দিয়ে মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখতেন, আমার ধারণা এদের অনেকেই এই পার্লামেন্টে ঢুকতে পারেননি বা পার্লামেন্টে আসেননি।
তারা যদি উপস্থিত থাকতেন তাহলে বিরোধী দলের যে সমালোচনার যে প্রবণতাটা দেখছি সেটিকে কাউন্টার দেওয়া সহজ হতো। তারপরেও আমরা চাই পার্লামেন্টটা আমাদের জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হোক। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আমি বলবো যে এবারের যেহেতু সংসদে তরুণ সংখ্যা যেমন বেশি এবং নতুন নির্বাচিত হয়েছেন একটা বিপুল সংখ্যক সংসদ সদস্য, এই যে মানে তরুণ এবং নতুনদের অভিজ্ঞতা না থাকার কারণে কি এই যে আপনি যে একটা হযবরল বা যে ধরনের বিষয়গুলো বলছেন সেটি কি এটার একটা কারণ কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে ওয়াকআউট নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলছে যে আসলে রাষ্ট্রপতির ভাষণে ওয়াকআউট মানে হচ্ছে এটা এক ধরনের মানে কি বলে সংবিধানের বিরোধিতা, যেহেতু এটা একটা নিয়ম আছে। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন করতে চাই যে রাষ্ট্রপতির ভাষণে ওয়াকআউট করলো, কিন্তু রাষ্ট্রপতির উপর তো আলোচনা হবে, সেই আলোচনাতে কি বিরোধী দল আসলে যদি অংশগ্রহণ করে তাহলে কি হবে, সেই বিষয়গুলো এখানে যদি দুই পক্ষের মধ্যেই স্ববিরোধিতা আছে। আমি যদি রুলিং পার্টির কথা বলি, বিএনপির যে ইউনিটিটা ছিল আন্দোলনকালীন সময়ে সেই ইউনিটি তারা ধরে রাখতে পারে। দ্বিতীয়ত বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে শীর্ষ পর্যায় থেকে রাজনীতিতে ইতিবাচক কতগুলো পরিবর্তনের বার্তা দেওয়া হলেও প্রান্তিক পর্যায়ে এগুলো খুব একটা কাজ করছে না, কর্মীরা শুনছে না, তাদের চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। পার্লামেন্টে আপনি যদি দেখেন বিরোধী দল সবসময় চেষ্টা করবে পার্লামেন্টকে উত্তপ্ত করে রাখা এবং সরকারকে নাজেহাল। বিএনপি যখন ছিল তখনও কিন্তু বিএনপি এই কৌশলে এগিয়েছে। বিএনপি রাষ্ট্রপতি তা অথবা তারা যাকে পছন্দ করে না তারা যখন ভাষণ দিয়েছে বিএনপি একেবারে সুবোধ বালকের মতো চুপচাপ করে বসেছিল, ব্যাপারটা সেরকম। তবে এবার আপনি যেটা বলেছেন তরুণ, হ্যাঁ, এর মধ্যে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া একেবারে টকবগে তরুণদেরই একটি অংশ আছে, যাদের আবেগ আছে, যাদের ক্ষোভ আছে, আবার কোথাও কোথাও অভিজ্ঞতার ঘাটতি আছে। অবশ্যই সেগুলো সংসদ পরিচালনার ক্ষেত্রে প্রভাব ফেলবে। আপনি দেখেছেন বিরোধী দলের চিফ হুইপ হাতে একটা মোবাইল নিয়ে সেখানে কিছু একটা পড়ছেন। তো সংসদে একজন পার্লামেন্ট মেম্বারের কাছ থেকে, বিশেষ করে বিরোধী দলের চিফ হুইপ এবং গণ অভ্যুত্থানের পোস্টার বয়, তার কাছ থেকে আর একটু গোছিয়ে তিনি পার্লামেন্টে গিয়ে কথা বলবেন এটি প্রত্যাশিত ছিল। আবার রাষ্ট্রপতির ব্যাপারে তারা যে পজিশনটা নিয়েছে এটি তো আকস্মিকভাবে নেয়। যিনি রাষ্ট্রপতি আছেন তারও দুটো দিক আছে। তিনি যেহেতু গণ অভ্যুত্থানে পরাজিতদের প্রতিনিধি হিসাবে এবং তাদের মনোনীত ব্যক্তি হিসাবে রাষ্ট্রপতি হয়েছেন, সুতরাং আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, মানুষের যে রাগ, তার একটা অংশ অনিবার্যভাবেই রাষ্ট্রপতিকে বহন করতে হবে। আবার জুলাই অভ্যুত্থানের পরে সমন্বয়ক বলেন, তরুণ বলেন, নানা রকমের প্ল্যাটফর্ম বলেন, এই জায়গাগুলোর থেকে জুলাইটাকে ডাইভার্ট করে একটা একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলার যে প্রবণতাটা ছিল, সেই প্রবণতার বিরুদ্ধে রাষ্ট্রপতি খুব সাহসিকতার সাথে রুখে দাঁড়িয়েছে। আমাদের সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে নিয়ে গত কয়েক মাস যেভাবে নানাভাবে দেশের বাইরের থেকে তাদের বিরুদ্ধে মানুষকে উস্কে দেওয়া, বিক্ষুব্ধ করা, মব সৃষ্টি করা, তাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু করা, এই যে প্রবণতাগুলো ছিল তার বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহসিকতার সাথে দাঁড়িয়েছে। এবং আমার যেটা ধারণা, রাষ্ট্রপতি এবং আমাদের সেনাপ্রধান তাদের যে কম্বাইন্ড যে ইফোর্টটা ছিল এই জায়গাটায়, এটি যদি তারা না দিতেন তাহলে নির্বাচনটা আরো পিছিয়ে যেত, নির্বাচন না হওয়ার একটা সম্ভাবনাও তৈরি হতো। কারণ আমাদের এখানে এই যে তরুণদের কথা বলছেন তাদের একটা বিরাট অংশ এবং সিভিল ব্যুরোক্রেসির ভেতর থেকে একটা বড় অংশ, এমনকি সরকারের ভেতরেও অনেকেই চায়নি যে নির্বাচনটা হোক, তারা চেয়েছে আরো কতদিন দেখি ক্ষমতায় থাকা যায়। সুতরাং রাষ্ট্রপতির প্রতি একটা ক্ষোভের জায়গা আছে, তার প্রকাশটাও ঘটবে। আবার বিএনপি
তার প্রতি যে আস্থাটা দেখাচ্ছে তার সম্ভবত কারণ এটা যে রাষ্ট্রপতি ওই সময় আমাদের কতগুলো প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য তিনি সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছেন, রুখে দাঁড়িয়েছেন। যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেলে নির্বাচনটাও হয়তো হতো না, বিএনপি সেই কৃতজ্ঞতার জায়গা থেকে এটিকে সাপোর্ট করছে। অন্যদিকে এই সময়কালে বাংলাদেশের অনেক ব্যক্তির সম্পর্কে দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু রাষ্ট্রপতি বা তার ক্ষমতাকে ব্যবহার করে কোন ধরনের আর্থিক বা এই ধরনের দুর্নীতির সাথে জড়িত হয়েছেন এই অভিযোগটা কিন্তু আমরা শুনি। খেয়াল করবেন যে আওয়ামী লীগের সময় যারা দুর্নীতি অনিয়ম ইত্যাদি করেছে, আওয়ামী লীগ তাদেরকে প্রোটেক্ট করেছে, কারণ তারা তাদের দলের লোক ছিল। কিন্তু গত 1.5 বছর যে সরকারটা ক্ষমতায় ছিল, এরা কিন্তু প্রত্যেকেই রাষ্ট্রপতির বিরুদ্ধের লোক, বিপক্ষের লোক, এবং তারা চেয়েছে রাষ্ট্রপতিকে অপমানজনকভাবে এখান থেকে সরিয়ে দিতে। এই সময়কালে তারা কারো কারো বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ এনেছে, কিন্তু আমার চোখে পড়েনি রাষ্ট্রপতির বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ এসেছে। যদি সেটি হয়ে থাকে, নিশ্চয়ই ডক্টর ইউনূসের সরকার শেখ হাসিনার বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে ঢালাও ভাবে, এর মধ্যে অভিযোগ তো অবশ্যই আছে, সত্যতাও আছে অনেক মামলার পেছনে, কিন্তু এর বাইরে একটা বিরাট অংশের মামলা মোকদ্দমা আছে যেগুলো আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তো তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হলেও আমরা কিন্তু এই সময়কালে রাষ্ট্রপতির বিরুদ্ধে ওই ধরনের দুর্নীতির কোনো অভিযোগ শুনিনি অথবা সরকারের পক্ষ থেকে আনেন। এই মিলিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি ইস্যুতে মিশ্র প্রতিক্রিয়া আছে, পক্ষে বিপক্ষে কথা বলার যথেষ্ট সুযোগ আছে। কিন্তু এই যে সংসদে আপনার ধরেন তার বক্তব্যে আপনার ওয়াকআউট করলো, কিন্তু তারকে নিয়ে যে 50 ঘন্টার আলোচনা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে, সেইখানে আসলে বিরোধী দল কি আলোচনা করবে? সেটা তাহলে কিভাবে দেখবে? এটা একটা প্রশ্ন। আরেকটা হলো যে এই মুহূর্তে আসলে জুলাই সনদ নিয়ে যে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি সংসদ এবং সংসদের বাইরে আহ, বিরাজ করছে, এইটা আসলে কতদূর পর্যন্ত কি ঘটতে পারে, সে বিষয়ে আপনি যদি কিছু বলেন। রাষ্ট্রপতি ইস্যুতে তিনি অধ্যাদেশ দিয়েছেন, সেই অধ্যাদেশের বিরুদ্ধে কিছু না বললেও ব্যক্তি রাষ্ট্রপতির বিরুদ্ধে যে ক্ষোভ, বিক্ষোভ, এগুলোর মধ্যে আমি স্ববিরোধিতা দেখি। আপনি বিরোধী দলের কথা বলেছেন, গত 2 দিন আগে বিরোধী দলের নেতা এবং জামাতের আমির তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। এই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন, অর্থাৎ তারা ফ্যাসিবাদের আইকন বলে কাউকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, প্রয়োজন অনুযায়ী কাউকে কোলে তুলে নিচ্ছে। গত নির্বাচনের সময় জামাতের অন্তত 10 জন নেতা প্রকাশ্য সমাবেশে আওয়ামী লীগের কাছে ভোট চেয়েছে। সেটি শেখ হাসিনার আসন বলেন, সেটি কুমিল্লার 14 গ্রাম বলেন, সেটি চাঁপাইনবাবগঞ্জে বলেন, অর্থাৎ তারা ফ্যাসিবাদকে ঘৃণা করে, এটা তাদের এক ধরনের লোক দেখানো। তারা মূলত আওয়ামী লীগের ভোটটা চেয়েছে, ভোটের আগে তাদের সাপোর্টটা চেয়েছে। জামাতের আমির একাধিক সভা সমাবেশে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে এ কথা বলেছে। আপনি যাকে ক্ষমা করে দিচ্ছেন জনসভায় দাঁড়িয়ে, আবার সুযোগ পেলে মব ক্রিয়েট করে তাকে পেটাচ্ছেন কেন? আবার পার্লামেন্টে গিয়ে তার উপস্থিতিকে আপনি কেন বলছেন যে সে ফ্যাসিবাদের প্রতিনিধিত্ব করে? তাহলে আপনি যে ক্ষমা করে দিলেন, এটি কার সাথে কথা বলে ক্ষমা করে দিলেন? আপনি যখন একজন মানুষকে ক্ষমা করে দিবেন, আবার তাকে যখন আপনি ইস্যু করবেন, এর ভেতর থেকে বৈপরীত্য, সুবিধাবাদিতা এবং হিপোক্রেসিটা ক্রমশই প্রকাশিত হচ্ছে। সুতরাং বিরোধী দলের যারা আছে তাদের অন্তত ভোটের আগে তারা যেভাবে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিতে চেয়েছে, আজকের প্রেক্ষাপটে আমি দেখতে পাচ্ছি এই জায়গা থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে
আমরা অসংখ্য অভিযোগ তুলতে পারবো, কিন্তু তাদের অভিযোগ তোলার সুযোগটা এই কারণে নেই যে তারা সভা সমাবেশে এবং ভোটের লোভে আওয়ামী লীগকে তারা একাধিকবার ক্ষমা করে দিয়েছে। সুতরাং যে পজিশনটা তারা নিয়েছে এর মধ্যে তাদের মধ্যে এক ধরনের হিপোক্রেসি আছে। আর একটা কি প্রশ্ন যেন করেছিল? আরেকটা যেটা করেছিলাম সেটা হচ্ছে জুলাই সনদের যে বিষয়টি, সেটি নিয়ে অলরেডি সংস্কার পরিষদ নিয়ে উত্তাপ সংসদে এবং রাজপথে ছড়ানোর একটা প্রবণতা বলছে অনেকে যে আসলে এটা রাজপথ পর্যন্ত যেতে পারে। এই জায়গাটায় আসলে কিভাবে আপনি দেখছেন বা আপনি আসলে কি মনে করছেন? জুলাইটা আসলে তো একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল। সেই পরিবর্তনটা হচ্ছে আমাদের রাজনীতিকে পরিশুদ্ধ করা, বিশুদ্ধ করা। কারণ আমরা শুধুমাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে লড়াইটা করিনি, তার শাসনের ভেতর থেকে যে সমস্ত উপসর্গগুলো রাজনীতিতে কলুষিত করেছে, আমরা চেয়েছিলাম সেখান থেকে আমরা বেরিয়ে আসব। কিন্তু জুলাইকে সব থেকে বেশি বিতর্কিত করেছে জুলাই অভ্যুত্থানের ভেতর থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল। তাদের আর্থিক দুর্নীতি, প্রশাসনের বিকল্প প্রশাসন গড়ে তোলা, সরকারের ভেতরে সরকার গড়ে তোলা, এবং যেটি আমাদের দেশের আলোচিত একজন সমন্বয়ক সার্জিস আলম বলেছেন যে 5 জন উপদেষ্টা বৈঠক করছেন, সেখানে গিয়ে আমরা যেভাবে চিৎকার চেঁচামেচি করেছি, অর্থাৎ তারা পুরো ব্যবস্থাটাকে তাদের হাতের মুঠোর মধ্যে নিয়েছিলেন। তারা যেভাবে চালিয়েছেন সেইভাবে রাষ্ট্র চলেছে। তারা 100 জন গিয়ে 14 তলায় উঠে বলেছে পরীক্ষা দেব না, কিন্তু পরীক্ষা দিতে চাই এর পক্ষে লক্ষ লক্ষ শিক্ষার্থী থাকার পরেও ওই 40 জনের মতামত সরকার গুরুত্ব দিয়েছে। অর্থাৎ যে শাসনটাকে আমরা উচ্ছেদ করলাম, ঠিক সেই শাসনের একটা এক্সটেনশন আমরা আবার দেখলাম ভিন্ন ব্যক্তিদের মাধ্যমে। আমাদের উপদেষ্টাদের কেউ কেউ বলছেন আমরা আমেরিকার সাথে চুক্তি ঠেকাতে পারিনি সরকারে থাকার পরে, অর্থাৎ সরকারের ভেতরে আরো সরকার ছিল। সুতরাং জুলাই যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা সরকার, এনসিপি, সমন্বয়করা, বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের যে নেতারা ছিলেন তারা এটিকে নষ্ট করে ফেলেছে। তারা মানুষের কাছে এখন ঘৃণার পাত্র। মানুষ তাদের ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমেছিল, কিন্তু এখন কোন মহল্লায় তারা যদি প্রবেশ করেন, মানুষ জানালার থেকে উঁকি দিয়ে প্রথমে দেখে, তারপরে দরজা শক্ত করে আটকে দিতে বলে, কারণ তারা কোনো বাড়ির ভিতরে ঢুকে মব ক্রিয়েট করে তারা চাঁদাবাজিটা করতে পারে। মানুষের মনের মধ্যে এই ধারণাটা তৈরি হয়েছে। তারপরেও জুলাইয়ের একটা পরিবর্তন দরকার, এই স্পিরিটকে ধারণ করে। সেই পরিবর্তনটা কোনটা? সেই পরিবর্তনটা কোনোভাবেই বাংলাদেশের সংবিধানকে উপড়ে ফেলা, সেই পরিবর্তনটা কোনোভাবেই বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থাটাকে ইতিবাচক করার দীর্ঘ লড়াইটাকে অন্যদিকে ডাইভার্ট করা। মনে করিয়ে দেই, আমাদের এখানে রাজনীতিতে গত 30 বছর এরশাদের পতনের পর থেকে সব থেকে আলোচিত বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ইস্যু। একসময় যারা এই ইস্যুতে এটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ভাত খাবো না এই ধরনের পর্যায়ে চলে গিয়েছিলেন। আপনি দেখলেন কিছুদিন আগে সুপ্রিম কোর্টে যখন এই ইস্যুটা উঠল, সমস্ত রাজনৈতিক দলগুলো বলল আপাতত তত্ত্বাবধায়কের দরকার নাই, এবার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনটা করি, এর পরের বার গিয়ে আমরা তত্ত্বাবধায়কে ফিরে যাব। অথচ এই দলগুলো গত 15 বছর তাদের একমাত্র ইস্যু ছিল তত্ত্বাবধায়ক সরকার। ফলে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৌশলের পরিবর্তন এবং সুবিধার জায়গাটায় তারা তাদের জায়গা থেকে শিফট করছে। অর্থাৎ মানুষের যে প্রত্যাশা, যে সেন্টিমেন্ট, সেটিকে তারা ওন করছেন না। এক। দ্বিতীয়ত, এবারের যে পার্লামেন্টটা হয়েছে, আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিলেন তরুণদের নতুন দল হয়েছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। গণ অভ্যুত্থানের পরে একমাত্র দল কিন্তু এনসিপি যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং তিনি বলেছিলেন যে তাদের ভেতর থেকে অনেকে এমপি হবে, মন্ত্রী হবে। তার ভাবনায় ছিল, তার ধারণায় ছিল যে জামাত এনসিপির জোট ক্ষমতায় যাবে। সেই ইকুয়েশন থেকে তিনি এটি বলেছিলেন, এবং সরকারের
এক ধরনের ব্লেসিং ছিল যে কয়েকটা জায়গা থেকে যাতে এরা পাশ করে আসে। হয়তো সব জায়গায় প্রত্যেকটা জায়গায় প্ল্যানিং গুলোকে এক্সিকিউট করতে পারেননি, কিন্তু কোথাও কোথাও করেছে। বিএনপির অনেক নেতাদের নির্বাচনে বিজয়ী হওয়া নিয়ে প্রশ্ন আছে, আবার জামাত এনসিপির অনেকের বিজয়ী হওয়া নিয়ে প্রশ্ন আছে। নাহিদ ইসলামের বিজয় নিয়ে প্রশ্ন আছে, আক্তার হোসেনের বিজয় নিয়ে প্রশ্ন আছে, জামাতের আমিরের বিজয় নিয়ে প্রশ্ন আছে, বিএনপির অনেকের বিজয় নিয়ে প্রশ্ন আছে। এমনকি প্রধানমন্ত্রীর আসনে সেটি নিয়েও প্রশ্ন তুলেছে জামাতের পক্ষ। আমার পর্যবেক্ষণ যেটা, এখানে রাজনীতিতে খুব সহজে একটা সহনশীলতা আসবে। রাজনীতিতে ক্ষমতার এই টানাপোড়েনটা চলবে, আর এর ভিতর থেকে আমরা যে স্থিতিশীলতা চাইছি এটি সম্ভবত সম্ভব হবে না। কারণ হলো, এটিকে অনুধাবন করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পতাকাবিহীন গাড়িতে একেবারে সাদাসিধে ভাবে রাস্তায় চলাফেরা করছেন, কতগুলো ইতিবাচক বার্তা দিচ্ছেন। আবার 5 আগস্টের পর যিনি অন্যের বাড়ি দখল করার জন্য বহিষ্কৃত হলেন দল থেকে, তাকে ডেকে নিয়ে এসে আপনি যখন একটা সিটি মেয়রের দায়িত্ব দেন, এর ভেতর থেকেও কিন্তু আপনার স্ববিরোধিতা প্রকাশ হয়, যে আপনি একটা দেখাচ্ছেন, করছেন আর একটা। আপনি সুশাসন চাইছেন, কিন্তু গভর্নর নিয়োগের ক্ষেত্রে আপনার সিদ্ধান্তে ওই এই প্রশ্নটা আকাঙ্ক্ষার আপনাকে করতে চাচ্ছিলাম যে এই যে নতুন করে যে সিটি প্রশাসক মানে প্রথমে দেওয়া হলো, তারপর আবার আরো 6টি দেওয়া হয়েছে গতকালকে। এই যে নতুন করে যে নতুন প্রশাসক গুলো যে দেওয়া হচ্ছে আপনার বিএনপির, অর্থাৎ আগে যেটা সরকারের পক্ষ থেকে ছিল, এখন রাজনীতিবিদরা দিচ্ছে, রাজনীতিবিদদেরকে দেওয়া হচ্ছে। এই বিষয়টা আসলে আপনি কিভাবে ইয়ে করছেন, এটাও যদি একটু বলেন। প্রথমত আমরা চাই যে আপনি একটু রাখেন, আমি একটা কল আসছে, কলটা একটু ধরে নিই। জি, জি, আপনি বলছিলেন। আমরা যে পার্লামেন্টটা যেভাবে গঠিত হয়েছে, এর কাছে প্রত্যাশা, এর অ্যাক্টিভিটি, এগুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে মানুষ। তবে বিএনপি যে বার্তাটা দিতে চাচ্ছে, এই বার্তাটা তার প্রান্তিক লেভেল পর্যন্ত পৌঁছাতে পারছে, যেটা আমি আগেও বলেছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনটা আমরা চাই যে স্থানীয় সরকারটা নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থানীয় সরকারে বসবে। কিন্তু নির্বাচনের জন্য তো আপনার সময়টা লাগে। আপনার জুলাই ঘোষণার মধ্যে এর আগের অংশে যেটা বললাম, যে জুলাইয়ে আমাদের যে স্পিরিট ছিল সেটি এরা নষ্ট করেছে। তবে পরিবর্তনের যে জায়গাটার কথা বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে পরিবর্তনের জন্য। একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান থাকবেন না, পার্লামেন্টে ৭০ অনুচ্ছেদ এটিকে শিথিল করা, এই ধরনের কতগুলো প্রতিশ্রুতি কিন্তু আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন সংস্কারের নামে বাংলাদেশের প্রধান যে বড় দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদেরকে পা বেঁধে ফেলার একটা প্রবণতা এর মধ্যে আছে। বড় দলগুলোর পা বেঁধে ফেলার একটা প্রবণতা এর মধ্যে আছে, এবং সবসময় আমাদের পার্লামেন্ট, আমাদের শাসন ব্যবস্থায় যেন এক ধরনের উত্তেজনা তৈরি থাকে, উত্তেজনা তৈরি করে রাখা যায়। এই যে জুলাইয়ের যে প্রস্তাবনার অনেকগুলো জায়গায় সেটি আছে। বিএনপি বড় একটি রাজনৈতিক দল, তার নোট অফ ডিসেন্ট গুলোকে কেটে ছেটে ফেলে দিয়ে একজন ব্যক্তি যিনি এই দেশের নাগরিক নন, আলী রিয়াজ, তিনি কোন সাহসে এই কাজটি করতে পারেন, যে রাজনৈতিক দলগুলো যে সমস্ত বিষয় বসে সিদ্ধান্ত নিয়েছে তিনি তার ইচ্ছা মতো সেগুলোকে ফেলে দিয়ে তিনি নতুন একটা কিছু ইন্ট্রোডিউস এখানে করছেন। আবার সংস্কার ইস্যুটা বাংলাদেশের, কিন্তু তিনি যখন এই ইস্যুতে
তার টিম মেম্বারদেরকে নিয়ে আমেরিকান এম্বাসিতে গিয়ে বৈঠক করেন, তখন কিন্তু প্রশ্নটা আসে যে এই সংস্কারের পেছনের আসল উদ্দেশ্যটা কি? এই জুলাই সনদের পেছনে আসলে কি আছে? আমরা জুলাই স্পিরিটকে ধরে রাজনীতিতে ইতিবাচক অবস্থায় আসুক সেটি চাই। আমাদের এখানে রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার মধ্যে আসুক এটি আমরা চাই। তাদের কর্মীরা চাঁদাবাজি বন্ধ হোক এটি আমরা চাই। নারীদের উপরে ভিন্নমত প্রদর্শন করে বলে আপনি একটা বাড়ির থেকে একজন নারী বের হয়েছে তাকে ধরে হেনস্থা করবেন, এটা আমরা বন্ধ চাই। কিন্তু তার মানে এই না যে আপনি জুলাইকে সামনে রেখে আমার মুক্তিযুদ্ধ, আমার কৃষ্টি, আমার কালচার, আমার অর্জন সবকিছুকে আপনি তছনছ করে দেবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তারা টার্গেট ঠিক করেছিল যে তারা এই সংস্কার কার্যক্রমের আড়ালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ম্লান করে দেবে, এটা মুছে ফেলবে, এটা তারা মাটির সাথে মিলিয়ে দেবে। তারা আওয়ামী লীগের দুষ্কর্মকে মুক্তিযুদ্ধের কাঁধের উপরে চাপিয়ে দিয়ে অভিযুক্ত করতে চেয়েছে মুক্তিযুদ্ধকে। আচ্ছা, মুক্তিযুদ্ধের নাম করে কেউ যদি অপরাধ করে, এটার জন্য তো মুক্তিযুদ্ধ দায়ী না। আপনি দোকান থেকে একটা চাকু কিনে নিয়ে এসেছেন আপনার পরিবারের কোনো একটা কাজ করার জন্য, সেই চাকুটা কেউ যদি আপনার বাড়ি থেকে চুরি করে নিয়ে গিয়ে আইন বিরোধী কোনো কাজ করে, এইটার জন্য ওই চাকুটা যিনি তৈরি করেছেন তাকে তো অভিযুক্ত করা যায় না। কিন্তু ডক্টর ইউনূস সরকার আওয়ামী লীগ কি কি করেছে মুক্তিযুদ্ধকে ঢাল বানিয়ে, রাইট, স্বীকার করি, সে তার সমস্ত দুষ্কর্মকে মুক্তিযুদ্ধের ত্রিপল দিয়ে ঢাকতে চেয়েছে। তার জন্য 17ই এপ্রিল মুজিবনগর সরকার দায়ী, তার জন্য শেখ মুজিবুর রহমান দায়ী, তার 7ই মার্চের ভাষণ দায়ী, তার জন্য তারামন বিবি দায়ী, তার জন্য ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর দায়ী, আমাদের বীর শ্রেষ্ঠরা দায়ী, সেক্টর কমান্ডারকে দায়ী করব? মোটেই না। এটি হচ্ছে একটা উসিলা। যেহেতু তারা পরিচালিত হয়েছে জামাতের মতাদর্শ দিয়ে, পাকিস্তানি ভাবধারার মতাদর্শ দিয়ে, সেই কারণে তারা ওটিকে উপলক্ষ করে আঘাত করেছে মুক্তিযুদ্ধ। স্থানীয় সরকারের বিষয়ে যেটি বললেন, আমাদের এখানে ইলেক্টেড স্থানীয় সরকার আমরা চাই, কিন্তু আমাদের জাতীয় নির্বাচন যেটি হলো 12 ফেব্রুয়ারি, কেন হলো? কেউ কেউ বলেছিল এটিকে আরেকটু সময় নেওয়ার জন্য, কিন্তু কাউন্টার প্রস্তাব এলো যে যেহেতু সামনে রোজা, তারপরে ঈদ, এরপরে বর্ষাকাল, এই কারণে আমরা এই সময় জাতীয় নির্বাচনটা করতে পারবো। তো জাতীয় নির্বাচনের পরে আপনি যখন বলছেন যে স্থানীয় সরকারে কেন প্রতিনিধি দেওয়া হচ্ছে, কেন নির্বাচন করা যাচ্ছে না, আর নির্বাচন তো এই সময় করা যাবে না বলেই আপনি জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি করলেন, তাই না? তো সেই সময় আবার আপনি সিটি কর্পোরেশন ইলেকশনটা কিভাবে করবেন? আপনি পৌরসভাটা কিভাবে করবেন? আপনি উপজেলা কিভাবে করবেন? এই জায়গাগুলো কি আমাদের যে জলবায়ুর যে প্রভাবটা এটি পড়বে না? বর্ষার প্রভাব পড়বে না? রোজার প্রভাব পড়বে না? এগুলো হচ্ছে কতগুলো কড়া যুক্তি হাজির করে। আমার দাবিটা তুলতে হবে, বিরোধিতা করতে হবে সেই কারণে। তবে আমলাদের তুলনায় পলিটিশিয়ানের রেসপন্সিবিলিটি অনেক বেশি। একজন আমলা যখন খুলনা সিটি কর্পোরেশনের সিইও হন, তিনি সকাল 9টায় অফিসে আসেন, 5টা, 6টা, 7টা পর্যন্ত অফিস করেন, তারপরে তিনি আর পাবলিকের সাথে কোনো সাক্ষাৎ দেন না। কিন্তু একজন পলিটিশিয়ান যখন এই জায়গায় বসেন, তিনি ইলেক্টেড হন আর সিলেক্টেড হন, রাত পর্যন্ত তার বাড়ির দুয়ার খোলা থাকে। আপনি খেয়াল করে দেখবেন, তিনি ইলেক্টেড হন আর সিলেক্টেড হন, পাবলিক তাকে পায়, এটি গভীর রাতে ফোন করেও তাকে পায়, ভোরবেলায় সকাল 7টার সময়ও গিয়ে তাকে পাওয়া যায়। সুতরাং আমি মনে করি যে তুলনামূলকভাবে আমলাদের তুলনায় পলিটিশিয়ানদের দেওয়াটা, আপনি যদি পাবলিক ইন্টারেস্টের জায়গা থেকে দেখেন, তাহলে এটি তুলনামূলকভাবে ভালো সিদ্ধান্ত। জি, তবে ধন্যবাদ। জি জি, তবে বলেন। এটা এটা অনন্তকাল রাখা যাবে না, স্বল্প সময়ের মধ্যে আপনার নির্বাচনের ব্যবস্থাটা করতে। জি, ধন্যবাদ। আরেকটা জিনিস ছিল যে আমাদের সাম্প্রতিক সময় আমরা ব্যাপকভাবে ভারত বিরোধিতার বিষয়টা দেখেছি। সেইটা আসলে এখন যেমন আমরা রিসেন্টলি এই এত বিরোধিতার মাঝে আবার তেলের জন্য আমরা ইয়ে করলাম।
আসলে এই যে ব্যাপক ভারত বিরোধিতার যে জায়গাটা, সেটা আসলে এখন কেমন হবে, সেই জায়গাটা আপনি যদি একটু বলতেন। আমি প্রথমত মনে করি যে যৌক্তিক কোনো কারণ ছাড়া কারো বিরোধিতা করা প্রয়োজন নেই। আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আমাদের নেই, তার পেছনে যৌক্তিকতা আছে। আমাদের কোনো একটা দেশের সঙ্গে আমাদের পারস্পরিক বিরোধিতা থাকতেও পারে। পাকিস্তানকে আমরা একটু পাকিস্তানের ব্যাপারে আমরা যে রিজার্ভ বা পাকিস্তানের ব্যাপারে আমাদের যে আপত্তির জায়গাগুলো, তার পেছনে একটা কারণ আছে, মুক্তিযুদ্ধকালীন সময়ে তাদের ভূমিকা। আবার গত কয়েক বছরে আমাদের রাজনীতিতে ভারত যেভাবে নাক গলিয়েছে, ভারত ইন্টারফেয়ার করেছে, এটি নিয়েও কিন্তু আমাদের এখানে ক্ষোভ বিক্ষোভ আছে। তবে রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্কটা আপনি চাইলেই নষ্ট করা উচিত না, এই কারণে যে আমরা আজকের পৃথিবী, সবার সহযোগিতা প্রয়োজন। অতীতের সরকার ভারতের সাথে যে ধরনের আচরণ করেছে বা যে ধরনের তাদের কাছ থেকে যেভাবে আনুগত্য প্রদর্শন করেছে, এটি যেমন কাঙ্ক্ষিত ছিল না। আবার আপনি টিএসসিতে দাঁড়িয়ে, আপনি শাহবাগে দাঁড়িয়ে, আপনি বাইতুল মোকাররমের সামনে দাঁড়িয়ে অনবরত একটা দেশের বিরুদ্ধে বিষোদ্গার করতেই থাকবেন, এটিও প্রয়োজন। সে যদি আমার সাথে, আমাদের পারস্পরিক সম্পর্কটা হবে শ্রদ্ধার এবং ন্যায্যতা। ভারতের কাছ থেকে আমরা যেটা আনি, এর কোনো কিছুই বিনা পয়সায় বা দয়া করে তারা দেন না, আমরা পয়সা দিয়ে আনি। আবার ভারতের কাছ থেকে আমরা কোনো কিছুই কিনবো না, ভারতের সাথে সারাদিন আমরা যুদ্ধ করব, এটিও এক ধরনের বিকৃত অথবা উন্মাদনার একটা প্রকাশ। আমরা প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক চাই। আমরা প্রতিবেশী দেশ হিসাবে আমাদের মধ্যে সংযোগটা বেশি হবে, এটাই স্বাভাবিক। গত ১.৫ বছর যে সরকারটি ছিল, তার আগের যে সরকারটি ছিল, তারা যেমনি ভাবে ভারতের সাথে আনুগত্য প্রদর্শন করে বাংলাদেশের মানুষকে ছোট করেছেন, গত ১.৫ বছর যে সরকারটি ছিল, তারা কারণে অকারণে ভারত বিরোধী একটা জিগির তুলে, একটা সেন্টিমেন্ট তুলে তাদের একটা নষ্ট রাজনীতি এখানে এস্টাবলিশ করতে চেয়েছে। সুতরাং দুটোর কোনোটাই গ্রহণ করব না। আমি ভারতের সাথে আমার সম্পর্ক ভালো থাকবে, আমার চীনের সাথে সম্পর্ক ভালো থাকবে, তবে এই সম্পর্কটা হবে মর্যাদার, এটা হবে আমার ইজ্জতের। আমি আমার ইজ্জতকে বিলিয়ে দিয়ে, আমার মর্যাদাকে বিলিয়ে দিয়ে, আমার অখণ্ডতার ইস্যুকে বিলিয়ে দিয়ে আমি কারোর সাথে সম্পর্ক করব না। ভারত, তার সাথে আমার যে বাণিজ্যিক সম্পর্ক, এটাও হতে হবে ন্যায্যতা। এবং যে সমস্ত জায়গায় এখন পর্যন্ত আমরা অন্যায্য আচরণের শিকার হই, এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে বার্গেনিং করতে হবে, কথা বলতে হবে। আবার একই সঙ্গে সোশ্যাল মিডিয়া অথবা মেইন স্ট্রিমের মিডিয়া অথবা রাজপথে দাঁড়িয়ে কারণে অকারণে অন্যের দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা নিয়ে আমি যখন ঘৃণা উৎপাদন করব, তার বিরুদ্ধেও সুস্থ মনের মানুষদেরকে কথা বলতে হবে। সম্ভবত এই সরকার অনুধাবন করতে পারছে, বন্ধুকে পাল্টানো যায় কিন্তু প্রতিবেশীকে পাল্টানো যায়। জি, ধন্যবাদ। আরেকটা বিষয় যে আমরা অনুষ্ঠানের মোটামুটি শেষের দিকে আমি সর্বশেষ দুটো প্রশ্ন রাখছি। একটা হলো আপনার এই বিরোধী দল, যে নতুন বিরোধী দল হলো জামাত এবং এনসিপি নেতৃত্বে, এদের অধিকাংশই নতুন সংসদ সদস্য এবং অভিজ্ঞতা কম। সব মিলিয়ে আসলে বিরোধী দলের যে ভূমিকা, সেটা তারা আসলে কেমন পালন করতে পারবে বলে আপনি মনে করেন, সেটা যদি একটু বলতেন। আচ্ছা, এখানে যে আর মানুষকে যোগ্য করে তোলে বলে না, আমাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি তো প্রথম এমপিও হয়েছেন। এবার প্রধানমন্ত্রী হিসাবে তার কি কোনো অভিজ্ঞতা আছে, পূর্ব অভিজ্ঞতা? না। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হন, এমপিও প্রথম। সুতরাং তাদের দায়িত্বশীলতা এবং জনগণের সঙ্গে তাদের যে সম্পর্কটা যদি থাকে, তাহলে তাকে যোগ্য করে তুলবে। আমি অনেক সমালোচনা করার পরেও
আমাদের হাসনাত আব্দুল্লাহ কতগুলো ভুল, তার কতগুলো আবেগ ইমোশন থাকার পরেও তিনি কতগুলো বার্তা দেওয়ার চেষ্টা করছেন না? যদি একজন পার্লামেন্ট মেম্বারের খেজুরের হিসাবটা দেওয়াটা গুরুত্বপূর্ণ না, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তাদের দল যেভাবে গত 1.5 বছর ধরে পরিচালিত হচ্ছে, বিপুল টাকা খরচ করে তারা ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় অফিস চালাচ্ছে, সোনারগাঁ হোটেলে তারা ইফতার করাচ্ছে, তাদের রিলিফের টাকা নিয়ে তাদের সম্পর্কে প্রচুর প্রশ্ন আছে। ঠিক সেই সময় একটা খেজুরের হিসাবটা আপনি দিচ্ছেন। আমি এভাবে সমালোচনাটা করি। আবার এটাও দেখি যে একটা তরুণ, সে কতগুলো পরিবর্তন আনার চেষ্টা করছে। এই যে তরুণ যারা পার্লামেন্টে এসেছে, আমাদের হান্নান মাসুদ, আমাদের নাহিদ ইসলাম, তারা ভুল ত্রুটি করতেই পারে, কিন্তু এর ভেতরে যারা দক্ষ যারা আছেন, অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন, তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে অভিজ্ঞ করে তোলা। আর আমাদের তারুণ্যকে গত 1.5 বছর একটা দুষ্ট চক্র পেছন থেকে নানাভাবে প্রভাবিত করে বিপথে নিয়ে গেছে। আমি আমাদের এই যে তরুণ লিডারশিপে যারা এসেছেন, নেতৃত্বে যারা এসেছেন, আমি জানি না তারা কতটা এই জায়গাটা ধরে রাখতে পারবেন, কারণ ওই যে দুষ্ট চক্র, এরাও এদের পেছনে অনবরত লেগে আছে। তাদেরকে একজন দক্ষ পার্লামেন্টারিয়ান হতে, দেশপ্রেমিক হতে, তাদের ভেতরে যে ঘৃণা আছে মানুষ সম্পর্কে, তাদের অনেকগুলো জায়গায় মুক্তিযুদ্ধকে অশ্রদ্ধা করা, অমর্যাদা দেওয়ার যে প্রবণতা তাদের মধ্যে আছে, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবেন কিনা আমি জানি না। তবে আমি চাইবো তারা এখান থেকে বেরিয়ে আসুক। তারা নবীন হলেও তারা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছে, তারা রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ গতিপথ পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, সাহসিকতার ভূমিকা রেখেছেন, জেলে গেছেন, মানুষের সাথে মিশছেন, তারা পড়াশোনা জানেন। তারা যদি চান নিশ্চয়ই তারা দক্ষতা দেখাতে পারবেন। শেষ কথাটা হলো, পার্লামেন্ট হয়ে উঠুক প্রাণবন্ত, পার্লামেন্ট হয়ে উঠুক আমাদের মানুষের কথা বলার মূল জায়গা। এই পার্লামেন্টে যেন কেবলমাত্র শহরের মানুষের এজেন্ডাগুলো আলোচনা না হয়ে গ্রামের যে গরিব মানুষ, শহরের যে গরিব মানুষ, কৃষক, আমাদের এখানকার রিক্সাওয়ালা, শ্রমিক, যে মধ্যবিত্ত মানুষের দ্বারে হাত পাততে পারে না কিন্তু ক্ষুধাও সহ্য করতে পারে না, এই মানুষের কথা যেন এই পার্লামেন্টে ওঠে। কেবলমাত্র জুলাই সনদ, কেবলমাত্র বিশ্ববিদ্যালয় স্টাডি সার্কেলের এজেন্ডা, কেবলমাত্র ফরহাদ মাজাহার কি লিখে দিয়েছে সেটি, কেবলমাত্র পিনাকি ভট্টাচার্য ভিডিও করে কি ডিরেকশন দিচ্ছে, এই ইস্যুগুলো যেন পার্লামেন্টে আলোচনা না হয়। এবং পার্লামেন্ট এটা যেন মনে রাখে এই দেশটা সৃষ্টি করার পেছনে 30 লাখ মানুষ জীবন দিয়েছে। তাদেরকে যদি কোনোভাবে খাটো করা হয়, অন্য কোনো রাজনৈতিক এজেন্ডাকে সামনে এনে, এই পার্লামেন্ট যেন তার বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য করে। জি, আমি শেষে আরেকটা, আপনি যেহেতু তরুণদের এই বিষয়গুলো বললেন যে তরুণরা পারবে বা ইয়ে, কিন্তু আমার একটা প্রশ্ন সর্বশেষ, সেটা হচ্ছে যে আমরা সম্প্রতি শ্রীলঙ্কায় নির্বাচন দেখলাম, সেখানে যারা এই যে জেনজি যারা আপনার আন্দোলন করেছিল, তাদের তারাই সরকার গঠন করতে যাচ্ছে এবং তাদের থেকে নির্বাচিত হয়েছে। তো এই যে বাংলাদেশে কেন পারলো না, কিন্তু ধরেন শ্রীলঙ্কায় হলো, অনেকে প্রশ্ন করছে, এই কারণটা নিয়ে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। আপনি নেপালের কথা বলছেন আর কি? জি, তো না শ্রীলঙ্কায় আগে হয়েছে, শ্রীলঙ্কা, নেপাল, জি সরি, নেপালের কথা বলছি। হ্যাঁ, জি জি, আমাদের এই সাউথ এশিয়ায় কিন্তু 3টি দেশে এই ধরনের গণবিক্ষোভ হয়েছে এবং গণবিক্ষোভের মুখে রাজাকে পালিয়ে যেতে হয়েছে, শাসককে পালিয়ে যেতে হয়েছে। প্রথম হয়েছিল শ্রীলঙ্কায়, এবং শ্রীলঙ্কাতে তারা স্বল্প সময়ের মধ্যে তাদের অর্থনীতি, রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন আনতে পেরেছে। শ্রীলঙ্কার গণঅভ্যুত্থানের পরে নির্বাচনে সেখানকার বামপন্থী দল জেভিপি তারা ক্ষমতা এসেছে, এবং এর আগের যে নির্বাচন, সেই নির্বাচনে পার্লামেন্টে তাদের আসন ছিল 4টি, এবং প্রেসিডেন্ট নির্বাচনে তারা 2.5% ভোট পেয়েছিলেন। সেখান থেকে তারা প্রেসিডেন্ট হিসাবে তাদের প্রার্থী প্রেসিডেন্ট হয়েছে, আবার তারা পার্লামেন্টেও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। নেপাল আমাদের পরে তারা অভ্যুত্থানটা ঘটিয়েছে, কিন্তু
নেপালের যে তারুণ্য এই অভ্যুত্থানটা ঘটিয়েছে, তারা অভ্যুত্থানের পর তারা সবাই ক্লাসে ফিরে গেছে। তারা কারো বাড়িতে আগুন দেয়নি, তারা কারো বিচার চায়নি, তারা কাউকে রাস্তায় মব ক্রিয়েট করে তাকে পিটায়নি, পত্রিকা অফিসে আগুন দেয়নি। অর্থাৎ যত ধরনের হিংস্রতা ছিল যেগুলো বাংলাদেশে প্র্যাকটিস হয়েছে, এই হিংস্রতার কোনোটাই নেপালে তরুণরা গ্রহণ করেন, যার জন্য নেপালের ভোটারদের কাছে বার্তাটা গেছে যে এই তরুণরা আসলে ইতিবাচক পরিবর্তনটা চায়। তাদের চোখের সামনে আমরা কিন্তু দেখেছি যে নেপালে যিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি বলেছেন যে নেপালের অবস্থা বাংলাদেশ হতে দেব না। তাহলে যে তারুণ্য সেখানকার কংগ্রেসের মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে, সেখানে কেপি শর্মা ওলির নেপালের কমিউনিস্ট পার্টির মতন প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে, সেখানকার এক সময়ের বিপুল জনপ্রিয় গেরিলা নেতা তার পুরো ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে, সেই তরুণ কোনো বাড়িতে ঢিল ছোড়েনি, সেই তরুণ পত্রিকা অফিসে আগুন দেয়নি, সেই তরুণ চাঁদাবাজি করেনি। অর্থাৎ নিজেদের দিকে এই তরুণ যখন দৃষ্টি দেয়নি, এটি যখন নেপালের জনগণের কাছে গেছে তখন নেপালের জনগণ তাদেরকে গ্রহণ করেছে। আমাদের এই তারুণ্য যদি সেটি করত তাহলে তাদের প্রতি মানুষের আস্থাটা থাকতো। আমি উদাহরণ হিসাবে আপনাকে বলি, ডক্টর তাসনিম জারা তিনি গণ অভ্যুত্থানের পরেতে এইটা প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছে, এসে এদের সাথে যুক্ত হয়েছে। আপনি এখনো দেখবেন তিনি নির্বাচনে জিততে পারেননি, ঠিক আছে, কিন্তু তার ভদ্রতা, তার ব্যবহার, তার বিনয় মানুষকে কিন্তু এখনো নাড়া দেয়, এটিকে কিন্তু অস্বীকার করা যাবে না। অর্থাৎ এই তারুণ্য যদি ওই জায়গাগুলোতে দেখাতে পারতেন যে আমি আবু বকরকে হত্যাকারী ছাত্রলীগের থেকে ভালো, এই তারুণ্য যদি দেখাতে পারত যে আমি আবরার ফাহাদকে হত্যাকারী ছাত্রলীগের থেকে বেটার, তাহলে এই তরুণকে বাংলাদেশের মানুষ বুকে টেনে নিত। কিন্তু তারা দেখিয়েছে আবরার ফাহাদের খুনি, বিশ্বজিতের খুনি ছাত্রলীগের সাথে তার খুব একটা পার্থক্য নাই। সে এই ঢাকায় পত্রিকা অফিসের সামনে গরু জবাই করে মানুষকে, সিনিয়র মানুষদেরকে, আমাদের কতগুলো ইথিক্সের উপরে আমাদের সমাজটা টিকে আছে। আপনি এটিকে অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, ফরাসি বিপ্লবের পর বিপ্লব মানুষকে ভদ্রতা শিখিয়েছে, রাজনৈতিকভাবে সচেতন করেছে। রুশ বিপ্লব মানুষকে রাজনৈতিক ক্ষমতায়ন ঘটিয়েছে, সমাজের পরিবর্তন ঘটিয়েছে, আবার মানুষের মধ্যে কতগুলো ভদ্রতা এটিও জন্ম দিয়েছে, বোধ তৈরি করেছে। আর আমাদের এখনকার যে তারুণ্য আছে তারা বাবার বয়সী মুরব্বীকে যত অশ্লীল ভাষায় গালাগালি দেওয়া যায় মনে করে এটি হচ্ছে বিপ্লবের ভেতর থেকে অর্জিত ক্ষমতা। সে সেই ক্ষমতাটা প্রয়োগ করেছে, বিপ্লব তাকে এই ক্ষমতা প্রয়োগ করার সুযোগটা দিয়েছে। আমাদের শিক্ষক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষকে, সম্মানিত লোকজনকে, সাংবাদিককে, কবি সাহিত্যিককে যেভাবে পিঠ মোড়া করে আদালতে তোলা হয়েছে এবং এর ভেতর থেকে এরা সেটিকে বাহবা দিয়েছে। অতীতের যে সরকারটি চলে গেল তারা যে প্রতিহিংসার রাজনীতি এখানে করেছে গত ১.৫ বছর, যেটা ১৫ বছরের গুম খুনের বিপরীতে এখানে একটা সহনশীল জায়গা আপনি তৈরি করবেন, এটি প্রত্যাশিত ছিল। কিন্তু ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পাওয়ার পরেও তার নিজের দেশটাকে একটা নরক কুণ্ডলী বানিয়ে রেখে চলে গেছেন। সেই জায়গা থেকে সরকার চ্যালেঞ্জ গ্রহণ করেছে, পরিবর্তনের চেষ্টা করছে। আমাদের যে তারুণ্য এখান থেকে ফ্যাসিবাদকে পরাজিত করলো, সেই তারুণ্য নিজেকে পরিবর্তন করেছে বলে আমি এখনো বিশ্বাস করি না। জি, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সেজন্য আপনাকে ধন্যবাদ এবং আমাদের দর্শকদের সাথে আপনি কথা বলেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই পরবর্তীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
পরবর্তীতে আবারও কথা হবে নতুন বিষয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। আল্লাহ হাফেজ।